বেসিক্যালি আমি ব্যক্তিগতভাবে কিন্তু কখনো কিন্তু মুসলিম মবের কিন্তু দ্বারা কিন্তু আক্রান্ত হয়নি, বা আমার পরিবারের উপর মবরা আক্রমণ করবে সেই মেন্টালিটি কারোরই ছিল না। আমরা এটা অধিকতর মনে করেছি এখানে যেহেতু আমরা মাইনরিটি বা মাইনরিটি লিডার বা ভালো রাজনীতি করলেও ভবিষ্যতে যদি আমাদের উপর আক্রমণ হয় তার জন্য তো ভারত আছে। আমি ভারতে গিয়ে যদি ভালোভাবে থাকতে পারি। এখানে আসার আগেই মূলত বিশ্ব হিন্দু পরিষদের সাথে আমার যোগাযোগ ছিল, এবং পশ্চিমবাংলায় যে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংহতি তাদের সাথে আমার যোগাযোগ ছিল। তো সেই সূত্রে তাদের সাথে আলাপ আলোচনা করেছি। তখন হিন্দু সংহতির যিনি হিন্দুত্ববাদী বাঙালি নেতা ছিলেন তিনিও কিন্তু এই চরম সত্যগুলো আমাদেরকে বলেননি। 14 থেকে যদি মোদী জমানায় যদি আমি ধরি, কমপক্ষে 20 থেকে 30 লক্ষ হিন্দু এসছে। সম্প্রতি বিহারে এসআইআর হয়ে গেল, তাতে 65 লক্ষ মানুষ বিপদের মধ্যে পড়েছেন। এবার শোনা যাচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে এসআইআর হবে। মূলত এসআইআর হচ্ছে আইনের চোখে যারা ভারতীয় সংবিধান অনুযায়ী কেবলমাত্র তাদের জন্য, আর যারা দেশভাগে বলি হয়ে এসেছিলেন অসংখ্য মানুষ, তাদের মধ্যে যারা বৈধ তাদের জন্য সিএএ, যারা অবৈধ তাদের জন্য কিন্তু সিএএ নয়। ফলে ধরে নেওয়া যাচ্ছে যারাই এসআইআর এ আবেদন করবেন, যদি অবৈধ হয়ে থাকে, যদি নাগরিক না হন, তারা কিন্তু প্রচন্ড বিপদে পড়ে যাবেন। এই বিষয়ে এই গত 7-8 বছর ধরে আসাম এনআরসি থেকে শুরু করে আজকে বাংলার মানুষ যে উত্তাল হয়েছিল, যে আন্দোলন করেছিল, সবটা যদি আমি ধরি হিসাব করলে দেখা যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই ইন্টারভিউটা আপনারা শুনতে পারলে গোটা চিত্রটা আপনি জানতে পারবেন। আমাদের সঙ্গে আছেন আমার দেশভাগে বলি হওয়া অখণ্ড ভারতের ভূমি সন্তান একজন, তার নাম ভরত কুমার। ভরত কুমার অবশ্যই তিনি একজন বাংলাদেশী, এবং আজকে যেহেতু মাত্র কিছুদিন আগে 3-4 মাস আগে ফরেনার্স অ্যান্ড রেজিস্ট্রেশন, ফরেনার্স অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট 2025 হয়ে গেছে, ফলে তাদের আর বাড়ি ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই, এমনকি কোনো আত্মীয় তার কাছে আর আসতে পারবে না। এই ভয়াবহ অবস্থায় আমার বাংলায় অসংখ্য ভরত কুমার আছে যারা ভয়ঙ্কর বিপদের মধ্যে দিন কাটাচ্ছে। চারিদিক থেকে তাদের ঘিরে ধরা হচ্ছে তাদেরকে বেনাগরিক রাষ্ট্রহীন করার জন্য। একদিকে সিএ করে তাদের ফাঁসিয়ে দেওয়া, আর অন্যদিকে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের মাধ্যমে 10 লাখ টাকা পর্যন্ত ফাইন এবং 7 বছর পর্যন্ত জেল, তারপর পুশব্যাক। এখন আমরা আলোচনা করব আমার একজন সাথী ভরত কুমারের সঙ্গে। ভরত বাবু নমস্কার। আপনি আহ হঠাৎ করে ভারতে এলেন কেন? আপনার তো বাংলাদেশের অনেক কিছু ছিল, সেখানে খুব শান্তিতে ছিলেন, ভারতবর্ষে আসতে গেলেন কেন? এটা বলতে গেলে সব থেকে তার জন্য অত্যন্ত দায়ী হচ্ছে যে আপনারা প্রত্যেকে জানেন যে 2014 সালে যে কেন্দ্রীয় যে সরকার প্রতিষ্ঠা হলো সেটা পুরোপুরি হিন্দুত্বের আবহে তৈরি হলো, মানে ভারতের কথা বলছেন? ভারতের। এবং সেই পরিপ্রেক্ষিতের সাপেক্ষে মানুষ কিন্তু আলটিমেটলি যে বাংলাদেশের হিন্দুরা একটা আশার আলো দেখতে পেল যে এবার হয়তো ভারত সরকার বা ভারতের যিনি সরকার হচ্ছেন সেই নরেন্দ্র মোদীর সে সরকার তাকে হয়তো পূর্ণ সম্মানের সাথে এখানে নাগরিকত্ব দেবে। তার অন্যতম কারণ নরেন্দ্র মোদী যে ব্যক্তিটা প্রধানমন্ত্রী হয়েছিল তার একটা পরিচয় হচ্ছে, সব থেকে বড় পরিচয়, তিনি একজন উগ্রবাদী হিন্দুত্ববাদী হিন্দু। তো বাংলাদেশের হিন্দুরা যেহেতু অখণ্ড ভারতের নাগরিক হিসেবে নিজেদেরকে ভাবতেন এবং ভারতের স্বাধীনতার জন্য সব থেকে বেশি যদি আমি দেখি প্রাণ দিয়েছেন কিন্তু বর্তমান বাংলাদেশ ভূমির লোকেরা। তো তারা সেজন্য ভারতের মানে ভারতের প্রতি তাদের একনিষ্ঠতা রয়েছে
এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও ওখানকার যে মেজরিটি পাবলিক ইসলামের নামে যে অনেক কিছু আবার অধর্ম করেছে, তো সেটা থেকে বাঁচার জন্য তারা সবসময়, যেহেতু ভারতটা একটা পার্শ্ববর্তী রাষ্ট্র, এখানে সহজে আসা যায় এবং এখানে এস্টাবলিশ হওয়া যায়, তার সাপেক্ষে কিন্তু আসতে চায়। এবং একটা পর্যায়ে 14 পরে যখন মোদী এলো, হিন্দু সাপেক্ষিক সরকার এলো মনে করে, তারা কিন্তু এখানে আসতে থাকলো। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, আমরা জানি বাংলাদেশের গোবিন্দ প্রামাণিক বলে একজন আছেন, যিনি আরএসএস বা হিন্দু মহাসভার বা বিশ্ব হিন্দু পরিষদের লোক। এবং একটা ভিডিওতে আমি দেখেছি, তিনি যুদ্ধকালীন যেভাবে ট্রেন্ড করা হয়, ইনফ্লুয়েন্স করা হয় সৈনিকদের, ঠিক সেইভাবে তিনি হিন্দুদের বোঝাচ্ছেন বাংলাদেশের যে এখন বাংলা আমাদের ইন্ডিয়া ঢুকতে হবে, নরেন্দ্র মোদীকে ভোটে জেতাতে হবে। এবং কারণ নরেন্দ্র মোদী বলেছেন আমাদের দ্বৈত নাগরিকত্ব দেবে, সেই কারণে বহু হিন্দু বাংলাদেশে ঢুকে পড়েছিল 2014 পরে। এই কথাটা কি ঠিক? কথা হচ্ছে, গোবিন্দ প্রামাণিক বাবু যিনি রয়েছেন, তিনি বরাবরই হিন্দু সাপেক্ষিক কথা বলতেন। তিনি, ব্যাপারটা হচ্ছে, যখন আওয়ামী লীগ থাকে আওয়ামী লীগের সাথে কাজ করেন, যখন বিএনপি থাকে বিএনপির সাথে কাজ করেন, এবং আপনারা কিছুদিন আগে দেখেছেন তিনি জামাতের একটা প্রোগ্রামেও গেছিলেন। তো তিনি যেটা বলেছেন, তিনি তো সর্বৈব একটা মিথ্যা কথা। হিন্দুরা মনে করেছে যে ওনার কথা সত্য, যারা মনে করেছে। না, উনি কি কথাটা বলেছিলেন, এটা সত্যি কি মিথ্যা? দ্বৈত নাগরিকত্বের প্রশ্নটা আসলে আমার চোখে তো পড়েনি, কিন্তু না না, আমার বক্তব্য হলো উনি এইভাবে কি ইনফ্লুয়েন্স করেছিলেন যাতে মানুষ বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ঢুকে পড়ে, যে এখানে দ্বৈত নাগরিকত্ব পেতে পারে, হিন্দু হৃদয় হ্যাঁ হ্যাঁ, সম্রাট। এই কথাটা শুধু উনি নয়, যারা বাংলাদেশের মোটামুটি হিন্দু সাপেক্ষিক কথা বলে, তারা প্রত্যেকে কিন্তু এক এবং অভিন্ন কথা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কথাটা কিন্তু বোঝাতে চায়। আচ্ছা, এবার আপনি বলুন, আপনি কত সালে এসেছেন? ব্যক্তিগতভাবে, মানে আমার যে পরিবার মোটামুটি 2014 সালে এসছে। 14 সালে আমার পরিবারের কিছু সদস্য এসছে, এবং ফাইনালি আমি 2016 সালের শেষের দিকে এসছি। আচ্ছা, আপনারা কেন পাসপোর্ট ভিসা ছাড়া বা মাইগ্রেশন ছাড়া এসেছেন, এটা আপনি বলতে পারবেন? আপনারা কি জানতেন না যে এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে পাসপোর্ট ভিসা লাগে, নাকি আপনাদেরকে এই ভারতবর্ষের হিন্দুরা, হিন্দু নেতারা ডেকেছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি হিন্দু হয়, সে যদি মঙ্গল গ্রহ থেকেও আসে, সে ভারতে চলে আসতে পারে, আমরা নাগরিকত্ব দেবো, এই আশায় এসেছেন? সেক্ষেত্রে পাসপোর্ট নিয়েই আসুক আর বেআইনি ভাবেই আসুক, সেটা কোনো ফ্যাক্টর নেই। এটা কি কোনো ভুল আপনারা বুঝেছিলেন সে কারণে? আমার যে পারিবারিক সদস্য, তারা প্রত্যেকে কিন্তু ভারত সরকার থেকে কিন্তু ভিসা নিয়ে এসেছিল, ভিসা নিয়ে কিন্তু এন্ট্রি করেছিল। ভিসা নিয়ে এন্ট্রি করার পর, যেটা আপনি সর্বশেষ কথা বললেন যে মঙ্গল গ্রহ থেকে আসলেও হিন্দুকে নাগরিকত্ব দেবে, এই পন্থায় আমরা বিশ্বাস করে মুহূর্তে কিন্তু থেকে গেছি। আমরা ভিসাটাকে কিন্তু এক্সটেন্ড করার জন্য কোনোভাবে যাইনি, এবং থাকতে এক পর্যায়ে হলো কি যে পাসপোর্টটা কিন্তু লেস হয়ে গেল। আচ্ছা, আপনি কি জানেন যে এই ভিসা বা এই যে পাসপোর্ট আইনটা শুরু হয়েছিল, বৈদেশিক আইন, 1952 সালে। ফলে 1952 সালের পর থেকে আজকের তারিখ পর্যন্ত যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছেন, তাদের জন্য হিন্দু হৃদয় সম্রাট অর্থাৎ ভারত সরকার, নরেন্দ্র মোদী সরকার সর্বোচ্চ 10 লক্ষ টাকা ফাইন এবং 7 বছরের জেল ঘোষণা করেছেন। এবং এই টাইম পেরিয়ে যাওয়ার সময় যদি সে দিতে না পারে, তাহলে আর বেরোতে পারবে না কোনোদিনই। আর যদি দিতে পারে, তারপর তাদেরকে পুশব্যাক করা হবে। এটিকে আপনি শুনেছেন না নতুন শুনছেন? না, এটা তো সাম্প্রতিক সময়ে আমি নতুন শুনছি, এগুলো তো আগের সময় আমরা জানিনি। এবং কি এমনকি এখনো যারা বাংলাদেশের, যারা হিন্দু রয়েছে, যারা মনে করছে এখানে চলে আসবে, তারাও ইভেন জানে না। তারা এখনো প্রশ্ন করে যাচ্ছে যে এখানে গিয়ে কি কিছু করা যাবে, এখানে গিয়ে কি আমি থাকবো, মানে এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু উঠছে। আচ্ছা, একটা জিনিস বলুন, আপনারা তো বাঙালি, আমরা যেটুকু দেখতে পাচ্ছি সারা পৃথিবী চিত্র, তাতে মনে হয়েছে যেহেতু বাংলাদেশ 30 লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা ঘোষণা করেছে, ফলে শত কষ্টের মধ্য দিয়েও বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতিটা বাংলাদেশে কিন্তু অনেক ভালো, আমার যেটা মনে হয়েছে। সেই জায়গায় আপনারা কি মনে করেন যে বাংলাদেশে সত্যি সত্যি হিন্দু নিধন হচ্ছে এবং হিন্দু মেয়েদেরকে গ্যাংরেপ করা হচ্ছে, হিন্দু মন্দির ভেঙে দিচ্ছে,
সেই সব কারণে আপনারা চলে এসেছেন, নাকি একটু ভালো থাকার জন্য, বা ভারতবর্ষের প্রতি একটা আবেগ আছে এবং আপনারা একটু মানে হিন্দুত্ববাদী বিশ্বাস করেন, হিন্দুত্ববাদকে, তাই এসেছেন? কি মনে হয় ওখানে বাংলাদেশে কি মুসলমানদের অত্যাচার চরম? সব থেকে বড় পার্সোনাল যে কথাটা আমি বলি, আমার ব্যক্তিগতভাবে আমি এমন পরিবারে বড় হয়েছি, আমার কাকা জ্যাঠা সবাই কিন্তু রাজনৈতিকভাবে শক্তিশালী। সুতরাং একজন নেতার উপর তো কোনো সাধারণ মুসলমান আক্রমণ করার দম রাখে না, এটা আপনি ভালোভাবে জানেন। এমনকি পশ্চিমবঙ্গ কোনো মুসলিম যে লিডার আছে তাকে কোনো হিন্দু মারার কিন্তু অ্যাকচুয়ালি কোনো রাইট রাখে না, আপনি ক্ষমতা বাংলাদেশটা নেই। বলুন। বাংলাদেশে আমি একইভাবেই বলছি। এবার প্রথম ঘটনাটার জন্য কিন্তু নয়, সব থেকে বেশিরভাগই বাঙালি হিন্দু যারা এই যে পাসপোর্ট নিয়ে পরবর্তীতে চলে এসছে বা পাসপোর্ট ছাড়া এসছে, তাদের আসার মূল কারণ হচ্ছে যে যেহেতু এই যে আমি প্রথম প্রশ্নটার উত্তরে বললাম, যেহেতু হিন্দুত্ববাদী সরকার এসছে এবং ভারত একটা হিন্দু রাষ্ট্র এটা মনে করে করে যাতে এখানে একটু আরেকটু ভালো থাকা যায়, যেহেতু হিন্দু মেজরিটির সাথে আমি ভালো থাকতে পারবো, এরকম একটা বিশ্বাস করেই কিন্তু এখানে চলে আসে। এবার আপনি বলুন, আপনি কি কোনো হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত? আমি এখানে আসার আগেই মূলত বিশ্ব হিন্দু পরিষদের সাথে আমার যোগাযোগ ছিল এবং পশ্চিমবাংলার যে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংহতি তাদের সাথে আমার যোগাযোগ ছিল। তো সে সূত্রে তাদের সাথে আলাপ আলোচনা করেছি। তখন হিন্দু সংহতির যিনি হিন্দুত্ববাদী বাঙালি নেতা ছিলেন তিনিও কিন্তু এই চরম সত্যগুলো আমাদেরকে বলেননি। বিশ্ব হিন্দু পরিষদের এখানকার বাঙালি যে লোকেরা সেগুলো আমাদেরকে বলেনি, বাঙালি হিন্দুরা মানে এখানকার স্থানীয় লোকেরা বলেনি। এবং আমি সেখানে জড়িত ছিলাম এবং কাজ করেছি এবং এস এ হিন্দু অ্যাক্টিভিটিস আমি কিন্তু যথেষ্ট আহ, মানে প্রভাবযুক্ত কিন্তু কাজ করেছি, কারণ যেহেতু আমার মধ্যে একটা সাহস ছিল। এবার আপনি বলুন যে আরএসএস বা বিশ্ব হিন্দু পরিষদ, আমি সবটাকে হিন্দুত্ববাদী দল সংগঠনের মানুষ বলছি, হুম। এদের মধ্যে কত পার্সেন্ট মানুষ আছেন যারা আইনত ফেসে গেছেন এবং যারা বাংলাদেশ থেকে এসেছেন? কতটা আপনার কি মনে হয়? আমার যতদূর মনে হচ্ছে অন্তত 2014 থেকে যদি মোদী জমানায় যদি আমি ধরি, কমপক্ষে 20 থেকে 30 লক্ষ হিন্দু এসছে। মানে না, যারা হিন্দুত্ববাদী হুম। ভাবনা নিয়ে আছে এবং সরকারকে সাহায্য করছে, বিজেপি সরকারকে। দেখুন, মেইন ব্যাপারটা হচ্ছে যেহেতু হিন্দুত্ববাদী একটা সরকার এসছে এবং এই হিন্দুত্ববাদী সরকার তাদেরকে দেখবে, এই বিশ্বাসের উপর ভিত্তি করে তাদেরকে ভোট দিয়ে দেওয়াটাই তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একদম তাই। তাদেরকে সহযোগিতা করা। বেশিরভাগই উদ্বাস্তু, যে আপনি যদি দেখেন উদ্বাস্তু এরিয়াগুলোতে কিন্তু বিজেপি কিন্তু ভালো ফলাফল করেছে বিগত নির্বাচনগুলোতেও। তার মানে কি, উদ্বাস্তু হয়ে যে আসছে সে কোনো একটা দিকে মনে করছে ওখানে মুসলিম মুসলিম মেজরিটির মাধ্যমে আমি ভালো ছিলাম না, এখানে এসেছি হিন্দু মেজরিটির এরিয়ায়, হিন্দু হৃদয় সম্রাট আমার জন্য অনেক কিছু করবে, তাই আমি তাকে ভোট দেবো। এটাই তো সব থেকে বড় হিন্দুত্ববাদ। তাহলে এই যে বিজেপি আজকে গোটা পশ্চিমবঙ্গের পৌরসভা এলাকাগুলোতে কিন্তু বিজেপি জয়লাভ করেছে, হুম। হিসাব করলে দেখা যাচ্ছে গোটা বাংলায়। হুম। সেইখানে দেখা যাচ্ছে যে যারা ভোট করিয়েছে, অর্থাৎ হাতে পতাকা নিয়েছে, গেরুয়া পতাকা নিয়েছে, বাইক বাহিনী হয়েছে, জয় শ্রীরাম বলে চিৎকার করেছে, মারপিট করেছে, আপনি কি মনে করেন এরা বেশিটা বিহারি নাকি বাংলাদেশি নাকি এই পারের লোক? কি মনে হয় আপনার? না, কলকাতা পৌরসভার নিরিখে যদি আমি বলতে যাই, কলকাতা তো এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। কলকাতায় এখন নন বেঙ্গলি বিহারি ভোটারই কিন্তু বেশি। তো বেশিরভাগ তারাই কিন্তু ভাবে কাজ করছে তাদের পক্ষে। আর বাঙালিদের ছেলে কোথায়, বাঙালি জনসংখ্যা তো কমছে। না, তাহলে কি মনে হয় যারা বাংলাদেশি এইভাবে এসেছেন, হুম। মানে বিজেপি সরকারকে জেতাবো এবং আমরা নাগরিকত্ব পাবো বা আমরা ভালোভাবে থাকবো, তারা কি প্রকৃতপক্ষে বাঙালি যারা ঘটি তাদেরকে বেশি প্রিয় মনে করে, নাকি বিহার থেকে আসা বা অবাঙালি বিজেপিদেরকে বেশি প্রিয় মনে করে? সব থেকে বড় একটা সমস্যা হচ্ছে এখানে, এখানে যখন চলে আসে প্রথমের দিকে তাদের ধারণা থাকে যেহেতু ওরাও বাংলাভাষী এরা আমাদের সাথে হয়তো এক, কিন্তু এখানে এসে দেখছে ব্যাপারটা পুরো উল্টো। তারা এক না, তারা এদেরকে কাটা তার পেরোনো এই সে বলে, এটা স্বাভাবিক। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু হিন্দুত্ববাদের কিন্তু সব থেকে বড় ব্র্যান্ডিং প্রমোটার হচ্ছে নন বেঙ্গলিরা এবং তাদেরকে তারা আপন ভাবে সেই সূত্রে। গুড। মানে সরি, গুড বলে আমার ভুল হয়েছে, কারণ এটা আমার ধারণা ছিল, আমরা দামাল বাংলা মনে করতাম এটাই সঠিক যে অবাঙালি যারা গুজরাটি মারোয়ারি যারা বিজেপির ধারক এবং বাহক বলে মনে করে পশ্চিমবঙ্গে, বাংলাদেশ থেকে আসা তারা
তাদের সঙ্গে হাতটা বেশি মেলায় এবং আলটিমেটলি না, আজকে তাদের সাথে হাত মিলিয়ে মনে করছে যেহেতু ও হিন্দু আমিও হিন্দু, আমরা দুজন একসাথে মিলেমিশে থাকবো আর মুসলিমদের এগেনস্টে লড়াই করে বিজয় লাভ করবো। এখন কি আপনারা বুঝতে পারছেন যে যেটা আপনারা করেছেন, ভুল করেই করেছেন, সেটা আসলে বাঙালিদের পক্ষে এটা ভয়ঙ্কর ক্ষতিকারক? অবশ্যই এটা তো অবশ্যই একটা ভুল সব মানে করেছি আমরা সবাই মিলে। আমরা মনে করেছি যে যে হিন্দু হৃদয় সম্রাট বেসিক্যালি হিন্দু ধর্মের স্বার্থে কাজ করবে, কিন্তু তিনি তো হিন্দু ধর্মের স্বার্থে কাজ করছেন না। তিনি মারোয়ারি গুজরাটি পুঁজি এবং হিন্দু লবি শুধুমাত্র কাজ করবেন, এটা এখন ক্লিয়ারলি স্পষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনি বাংলাদেশে থাকতে আপনারা কি কবিয়াল অসীম সরকারের মতো বিজেপির নেতা শুভেন্দু অধিকারীদের মতো নেতাদের কথা ইনফ্লুয়েন্স হতেন? তাদেরকে কি খুব বড় বা আদর্শ বা ভালো মানুষ বলে মনে করতেন? এটা তো স্বাভাবিক, একটা মানুষ যে হিন্দু সাপেক্ষে কথা বলছে, ধর্মটা তো আসলে সব থেকে আফিম থেকেও বড় নেশা। তো আমরা এটা থেকে ইনফ্লুয়েন্স হয়েছি প্রচুর, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে অসীম বাবু আবার কান্নাকাটি করছে। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, অসীম সরকাররা এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষত বর্ডার এলাকায় সিএ ক্যাম্প করছে। তাদের বক্তব্য হচ্ছে সিএ তে দামাল বাংলা, তাদের স্পষ্ট কথা, দামাল বাংলা মানিক ফকির, রাজু ঘোষ, শিখা মন্ডল, সুজয় কোবরা, দীপক ব্যাপারী এরা উদ্বাস্তুদের সর্বনাশ করে দিয়েছে। এরা সিএ সম্পর্কে এমন কথা বলেছে কেউ সিএ আবেদন করছে না, সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলেছে, ফলে এরা শত্রু। আপনি নিজে সিএ তে আবেদন করেননি কেন? আপনি কি মনে করেন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যাবে? সিএ তো বৈধভাবে যে এসছে, মানে পাসপোর্ট নিয়ে যে এসছে এবং যে লং টার্ম ভিসা নিয়েছে সেই অ্যাপ্লাই করতে পারে। এবার লং টার্ম ভিসা নেওয়ার সংখ্যা কিন্তু খুবই কম, এবং ভারত সরকারের কাছে যদি আপনি বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লিকেশন করে ভিসার জন্য, তাদেরকে সর্বোচ্চ 6 মাস থেকে 1 বছরের বেশি ভিসা দেয় না। এবার যে হিন্দুটা ওখান থেকে হিন্দু রাজ্য বলে চলে এলো, সে তো 1 বছরের মধ্যে পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড সবকিছু বানিয়ে নেয়। আচ্ছা, আপনি কি আপনাকে আপনাকে যদি অসীম সরকার এখন বলে যে আমি তোমাকে নাগরিকত্ব দেবো, তুমি সিএ তে আবেদন করো, আপনি কি করবেন? অসীম সরকার আগে খুলে দেখা যে ভারত সরকার তার 1955 সালের নাগরিকত্ব আইনটাকে ঠিক করে, মানে ঠিক করেছে, এই জায়গায় কোনো প্রভিশন সে অ্যাড করেছে। আপনি বলতে চাইছেন যে আমাদের সংবিধানের যে ধারাগুলোতে মানুষ শেষ হয়েছে, বাবা সাহেব আম্বেদকরের সেই 78 বছর আগে তৈরি করা সংবিধান আজকে এত বছর 78 কি 77 বছর পর সেটা ব্যবহার না করে করে সেটা ক্ষতিকারক হয়ে গেছে, বিষ হয়ে গেছে। আপনি বলছেন যতক্ষণ পর্যন্ত সংবিধান এবং 55 সালের আইনের পরিবর্তন হচ্ছে ততক্ষণ এদের বাঁচার কোনো রাস্তা নেই। এবার আপনি বলুন যে এই যে এখন SRI এর মাধ্যমে, গতকাল কবিয়াল অসীম সরকার বলছেন একটা ভিডিওতে, কমপক্ষে 2002 এর হিসাব অনুযায়ী যদি ভোটার লিস্টে নাম থাকে 2002, শুধু সেই হিসাব অনুযায়ী কম করে 1 কোটি মানুষ শেষ হবে। তার মানে তার পরিবারের লোক নিয়ে আরো 1 কোটি 1.5 কোটি লোক হয়ে যাবে, মানে 2-2.5 কোটি লোক শেষ হচ্ছে, মানে বেনাগরিক হয়ে যাচ্ছে, মানে দাঁত শ্রমিক হতে চলেছে। আমরা যেটা বলছি, জামাল বাংলা বলছি যে না, শুধু এটা নয়, এটা 1952 সাল থেকে হিসাবটা ধরবে, 2002টা একটা কৌশল। আপনি কি মনে করেন যে এত মানুষ বেনাগরিক হলে, তাদের জমি জায়গা সব চলে গেলে ওটা বাংলার কি অবস্থা হতে পারে? এক্ষেত্রে কি অন্য কোনো শক্তি বাংলাকে দখল নেওয়ার চেষ্টা করবে? আপনার কি এতদিনে কি অনুভব হয়েছে, বা আপনার RSS বা হিন্দুত্ববাদীদের থেকে কি ভাবনা, নেতাদের ভাবনাটা কি? সব থেকে বড় যে এফআইআর আপনি শুরুতে বললেন, যে এফআইআর কিন্তু বৈধভাবে যারা নাগরিক হয়েছিল তাদের জন্য, বৈধভাবে নাগরিক করা যারা 1948-এর আগে এসছে, এসে এবং 1952 সালের ভোটার লিস্টে যাদের যাদের পূর্বপুরুষদের কারো নাম রয়েছে এবং সেটা তাদেরকে প্রমাণও করতে হবে। এবার যে বাঙালি হিন্দু বিশেষ করে 1952-এর পর থেকে এসছে, তারা কিন্তু সবাই এখানে কিন্তু ইল্লিগাল হয়ে গেল। তার কারণ কি, আইন আপনি যতই বলুন না পাসপোর্ট বিষয়ে এসছি, কিন্তু পাসপোর্ট বিষয় অনুযায়ী লং টার্ম ভিসা তারা করেনি, পরে নাগরিকত্বের জন্য সেভাবে কোনো আবেদনও করেনি, এবং তারা নাগরিকত্বগুলিকে নিয়েছে অবৈধভাবে। অবৈধভাবে নাগরিকত্ব সে অবৈধভাবে থেকেছে এবং অবৈধভাবে থাকছে, সুতরাং তারা অবৈধ অভিবাসী। এখানে এখানে কিন্তু
কোনো প্রভিশন কিন্তু কেন্দ্রীয় না, আমি তা সরকার বলছি না, আমি বলছি এত ফাঁকা হয়ে গেলে যদি 4.5 কোটি 5 কোটি মানুষ বেনাগরিক হয়ে যায়, তাহলে কি বাংলার উপর অন্য কোনো জাতির বা অন্য কোনো আহ, কারো আগ্রাসন হবে মনে হয়? আপনার বাংলার পরিস্থিতিটা কি হতে পারে মনে হচ্ছে? আগ্রাসন তো অলরেডি চলছে। আপনি যদি খেয়াল করুন, কলকাতা যে মিউনিসিপ্যালিটি এরিয়া, মানে কলকাতার নগর, যদি কলকাতা উত্তর দক্ষিণ দুটো জায়গাতেই কিন্তু ভোটার লিস্টে কিন্তু 51% যেটা বলতে বাধ্য হচ্ছে, সেখানে কিন্তু নন বেঙ্গলি ভোটার। এবার যখন এই বাঙালিগুলোকে যখন ছেটে ফেলা হলো, তাহলে তো বাঙালিদেরকে ধরে নিয়ে যাওয়া হলো, বা ডিউটেশন ক্যাম্পে নেওয়া হলো, বা তাদের আইনি বৈধতা থাকলো না ভোটাধিকার দান করার জন্য। এবং বাংলা যেহেতু ঝাড়খণ্ড এবং বিহার এই দুই রাজ্যের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, ওখান থেকে লোক এসে কিন্তু সমাজে এখানে বসে যাবে। বসে গিয়ে কিন্তু এর এখানে হর্তাকর্তা বিরত হবে। তার উত্তম প্রমাণ হচ্ছে ব্যারাকপুর অর্জুন সিং থেকে শুরু করে আসানসোলের ওই জায়গাগুলোর এরিয়া। তাহলে আসানসোল এবং ব্যারাকপুরের মতো আপনি বলছেন অবাঙালিরা বাংলাকে দখলে নেবে। হ্যাঁ। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন, আজকে যদি আপনার কাছে একটা সুযোগ আসে, আপনি আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, তো আপনি কি চাইবেন? আমি সব আপনি কি হ্যাঁ বলুন। আমি সব থেকে যে চাইবো, যেহেতু দেশ ভাগ, অনেকে বলেন এটাকে দেশ ভাগ, বেসিক্যালি এটা হয়েছিল যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশটাকে পুরোটা নিয়ে নেওয়া, এবং পাঞ্জাবকে ভাগ এবং বাংলাকে ভাগ। তো পাঞ্জাব, বাংলা, এই পাঞ্জাবি জাতি এবং বাঙালি জাতি, যে দুই জাতি সব থেকে ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছে, তাদের নাগরিকদের বা তাদের নাগরিকদের যে ভবিষ্যৎ উত্তরসূরিদের জন্য যে 1948-এর যে আইন রয়েছে, 1952 সালের যে আইন রয়েছে, সেখানে এই যে প্রণীত ধারা আনা হোক, অন্তত বাঙালি এবং শিখদের জন্য, মানে যাতে আজ পর্যন্ত যারা ভারতবর্ষে বসবাস করছে তাদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া যায়। নাগরিকত্ব দেওয়া হোক, এবং যারা নির্যাতিত হয়ে আসতে বাধ্য হবে, তাদেরকে যেন নাগরিকত্ব দেওয়া হোক। মানে বাংলাদেশ থেকে এরপরেও যদি কেউ নির্যাতিত হয়, এটা তো আন্তর্জাতিক আইনের সব জায়গাতেই আছে। তো এবার আপনি বলুন, আপনার কি নিজের গ্রামের জন্য, সেখানে তো একদম স্বাধীনভাবে আপনি ঘুরতেন, আপনার জমি জায়গা সবই ছিল, আপনি একটি প্রসিদ্ধ পরিবারের, আপনার কি নিজের বাড়ির জন্য, সোনার বাংলার জন্য কি আপনার মন খারাপ করে? দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে, যেখানে 30 বছর কাটালাম তার কথা মনে পড়বে না তা তো নয়। মানুষের তো আসল জীবন শৈশব থেকে শুরু করে কৈশোর অব্দি, যেই পুকুরে দাবাদাবি করেছি, যেই মাঠে খেলেছি, যে ক্ষেতের মধ্যে মটরশুটি কলাই ছিঁড়ে খেয়েছি, তার কথা মনে পড়বে না তা তো হচ্ছে না। বেসিক্যালি আমি ব্যক্তিগতভাবে কিন্তু কখনো কিন্তু মুসলিম মবের কিন্তু দ্বারা কিন্তু আক্রান্ত হয়নি, বা আমার পরিবারের উপর মবরা আক্রমণ করবে সেই মেন্টালিটি কারোরই ছিল না। আমরা এটা অধিকতর মনে করেছি, এখানে যেহেতু আমরা মাইনরিটি লিডার বা রাজনীতি করলেও ভবিষ্যতে যদি আমাদের উপর আক্রমণ হয়, তার জন্য তো ভারত আছে। আমি ভারতে গিয়ে যদি ভালোভাবে থাকতে পারি। আমরা এতক্ষণ ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। এই ভয়ঙ্কর সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারভিউটা কিন্তু আপনারা কলকাতা টিভি বা এবিপি আনন্দ বা আর বাংলা বা কোথাও আপনারা দেখতে পাবেন না, আপনারা পেলেন আমাদের কাছে। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর যে জায়গাটা, সেই জায়গাটা তুলে ধরলেন আমাদের অখণ্ড ভারতের ভূমি সন্তান, আমাদের, আপনার নামটা কি বললেন যেন? আমার নাম ভরত কুমার সিনহা। ভরত কুমার সিনহা, তিনি তুলে ধরলেন। কথা শুনতে শুনতে আমার অন্তত বুক ফেটে যাচ্ছিল। এই কারণে দামাল বাংলা মনে করে সংবিধানের 6-এর ক, যেখানে বাবা সাহেব আম্বেদকর বলেছেন অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক, তাই আমরা মনে করি আজ পর্যন্ত যারা ভারতবর্ষে বসবাস করছেন তারা প্রত্যেকেই ভারতবর্ষের নাগরিক। এই অধিকারে আমরা ভারতবর্ষের আন্দোলন জারি রাখবো, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন জারি রাখবো, এবং আমরা বাংলা এবং বাঙালিদের জয় হবে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। নমস্কার।